ভিউয়ার্স, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন। উনি আমার একজন সিনিয়র ভাই এবং অনেক পুরাতন মানুষ। আজকে তার সঙ্গেই কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। তো ভাইয়া, আপনি চলচ্চিত্রে আসেন কত সালে এবং কার মাধ্যমে? এ তো অনেক পুরনো কথা। জি। আমি প্রথম 1984 সালে চলচ্চিত্র দেখতে আসি। আচ্ছা আচ্ছা। তখন আমার বড় ভাই চলচ্চিত্রে ছিলেন, আমার অনেক আত্মীয় স্বজনও কিন্তু চলচ্চিত্রে ছিলেন। জি। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত অনেকেই ছিলেন। তো ওই সময় ওনাদের একটি ছবি রিলিজ হয়, প্রিন্সেস টিনা খান। হ্যাঁ, না তার আগে বোধ হয়। সেই সময় একটি ছবি রিলিজ হয় 19-20 নামে। আচ্ছা আচ্ছা। ওই ছবিটা যখন রিলিজ হলো তখন আমি চলচ্চিত্রে আসি, দেখতে আসি। তখন সবে মাত্র বোধ হয় ইন্টারমিডিয়েট ছাত্র আমি। তো তখন এই যে ঝর্ণাতলা আজকে যে জায়গাটা, ওই জায়গায় শুটিং চলছে। হ্যাঁ, রাত্রে শীতের দিন। হ্যাঁ, দেখলাম নায়িকা, কিংবদন্তি নায়িকা রোজিনা জি। বুক পানির মধ্যে, আর উপরে আমাদের সেই কিংবদন্তি চলচ্চিত্রের হিরো ফারুক ভাই। হ্যাঁ, নায়ক ফারুক চিত্রনায়ক। ওনাদের ওই প্রথম নায়ক নায়িকা দেখি। হ্যাঁ, আচ্ছা। তারপরে থেকে একটু সুপ্ত ইচ্ছে ছিল যে চলচ্চিত্র বা মানে তখন তো চলচ্চিত্র একদম জয় জয়কার, একদম সোনালী মুহূর্ত। একদম সোনালী মুহূর্ত। চলচ্চিত্র মানে একেবারে স্বপ্ন। মানে ফিল্মে, চলচ্চিত্রে, এফডিসিতে ঢোকা মানেই একটা আলাদা ফিলিংস। একটা ফিলিং। যাই হোক, পরবর্তী টাইমে আমি যখন চলচ্চিত্রে আসি, সম্পৃক্ত হই, সেটা আরো অনেক পরে। জি। সেটা 80-র দশকের শেষের দিকে। পরবর্তীতে আবার চলে যাই। চলে গিয়ে দীর্ঘ সময় গ্যাপ কি, মাঝখানে আমি রেডিও টেলিভিশনে অনেক কাজ করেছি, নাটক লিখেছি, পরিচালনা করেছি। তারপর দীর্ঘ সময় তো আমি সংবাদপত্রের মানুষ ছিলাম, অনেক লেখালেখি করছি, বইপত্র আছে। আর আমার জীবন শিল্প সাহিত্য তো আমার সূচনা হলো ছড়া কবিতা লেখা দিয়ে। হ্যাঁ, সাহিত্যের অনেকগুলো সংগঠনের সঙ্গে আমরা জড়িত ছিলাম, যেমন কচিকাচার মেলা, কিশোর কুড়ি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেখান থেকে শিল্প সাহিত্যের সেই ধারাবাহিকতায় পরবর্তী টাইমে চলচ্চিত্রে আসা। এবং আমার প্রথম চলচ্চিত্র আমি যেটা নির্মাণ করি সেটা হলো হরিজন। একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, ওইটা দিয়ে আমার যাত্রা শুরু। তারপরে তো বেশ অনেক কটা ছবি নির্মাণ করলাম। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? এ পর্যন্ত 7টা চলচ্চিত্র সেন্সর লাভ করেছে। জি। হ্যাঁ, মুক্তি লাভ করেছে। আর বেশ কিছু চলচ্চিত্র আমার নির্মাণাধীন আছে। জি। হ্যাঁ, তাও 4-5টা চলচ্চিত্র নির্মাণাধীন আছে। এই অবস্থায় আছি। এখন তো চলচ্চিত্রেরই মানুষ আমরা হয়ে গেছি। শিল্প সাহিত্যের অনেক শাখা পেরিয়ে রাইট। আজকে চলচ্চিত্রের মানুষ। জি। হ্যাঁ, নিজেকে চলচ্চিত্রের মানুষ ভাবতে কিন্তু ভালো লাগে, একটা আনন্দ লাগে যে আজকে আমাদের পরিচালক সমিতির সাধারণ সভা। হ্যাঁ, সেখানে এসছি আমরা। আপনিও একজন গুণী পরিচালক, অনেক কটা ছবি বানিয়েছেন। আপনার সঙ্গে একসাথেই তো এবছর আমার একটি ছবি হলো। আপনার ছবিটির নাম চরিত্র, আমার চলচ্চিত্রের নাম হৈমন্তী ঋতুর কথা। এটা আমরা কিন্তু বইয়ে পড়ছি। হ্যাঁ, সেটাই। গল্প নিয়ে রবীন্দ্রনাথের গল্প থেকে বানিয়েছি। চলচ্চিত্রটি একটি প্লাস পয়েন্ট হলো যে স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারে টানা 3 সপ্তাহ গেল। হ্যাঁ, এটা একটা ভালো একটা দিক। এবং দেশের মিডিয়াগুলো, পত্র পত্রিকা, টেলিভিশন, ওরা অনেক ভালো প্রচার করেছে। আর সত্যি কথা বলতে কি, যে আমাদের এখন চলচ্চিত্রের যে অবস্থা, সেখানে আমাদের যে মিডিয়া, যে প্রিন্ট মিডিয়া বলি বা ইলেকট্রনিক্স মিডিয়া বলি, তাদের অবদান অনেক। তারা কিন্তু আমাদের চলচ্চিত্রগুলো যতটা প্রচার প্রসার ইত্যাদি, আর স্থান কাল পাত্র ভেদে তো অনেক পরিবর্তন আসে। একটি জাতির সভ্যতার পরিবর্তন আসে, মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে।
এমন একটি পরিবর্তনের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। দীর্ঘ সময় ধরে তিল তিল করে একটি পরিবর্তন হচ্ছে, যেখানে খুব দুঃখজনক হলেও সত্য যে শিল্প সাহিত্য চলচ্চিত্র অনুরাগী যে মানুষ আমাদের আমরা কিন্তু তৈরি করতে ব্যর্থ হয়েছি। আজকে আমরা বলি চলচ্চিত্রের দর্শক নেই, দর্শক আছে, কিন্তু দর্শকটা কিভাবে মোবাইলে ছবিটি দেখে, ইউটিউবে হ্যাঁ, সিনেমা দেখে। ইউটিউবে সিনেমা দেখে। আপনি দেখেন আপনার বা আমার যে চলচ্চিত্রগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো কিন্তু লক্ষ লক্ষ ভিউ, ভিউ, হ্যাঁ, মানুষ অথচ ওখানেই সিনেমা মানুষ কিন্তু হলে যায় না। রাইট। হ্যাঁ, এই যে জায়গাটা মানুষকে হলমুখী করা, এই প্রচেষ্টাটা শুধু আমরা একা করলে হবে না, এর সঙ্গে সরকারের সম্পৃক্ততা থাকতে হবে। সরকার আদর্শিকভাবে চলচ্চিত্রকে মনে করতে হবে যে এই শিল্পটাকে আমরা টিকিয়ে রাখবো। হ্যাঁ, এই জায়গাটা সেইভাবে পদক্ষেপ নিতে হবে। আসলে সেই রকম পদক্ষেপ আমরা কিন্তু দীর্ঘ সময় পাচ্ছি না। সরকার মুখে বলতেছে বা কিছু কিছু কার্যক্রম করছে, অনুদান দিচ্ছে, তাতে চলচ্চিত্র বাঁচিয়ে রাখা সম্ভব না। চলচ্চিত্র আপনার 7টা হ্যাঁ। চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম বলুন। আচ্ছা, আমার প্রথম চলচ্চিত্র হরিজন। হরিজন। তারপরে যদি আমি আসি, আমার চলচ্চিত্র তো সবগুলো জীবন নির্ভর, কিছু সাহিত্যমুখী। অফ ট্র্যাক। হ্যাঁ, অফ ট্র্যাক বলবো না, হ্যাঁ, মূলধারার চলচ্চিত্র। মূলধারার, আচ্ছা। হ্যাঁ, কারণ অফ ট্র্যাক যদি বলি তাহলে জহির রায়হান অফ ট্র্যাক, হ্যাঁ, তাহলে খানা তো অফ ট্র্যাক, রাইট। হ্যাঁ, আমজাদ হোসেন অফ ট্র্যাক, আজিজুর রহমান অফ ট্র্যাক। হ্যাঁ, আমি কিন্তু ওই ধারাবাহিকতায় চলচ্চিত্র করি। হ্যাঁ, আলমগীর কবির অফ ট্র্যাক, এটা বলতে হবে তাহলে। আসলে অফ ট্র্যাক বলে কিছু নাই। জি জি, হ্যাঁ, জি, বলুন বলুন। আপনার চলচ্চিত্রে কোনটি আমার ভাঙন চলচ্চিত্রটি কিন্তু অনেক হাইপ ওঠা চলচ্চিত্র। হ্যাঁ হ্যাঁ, অনেক বিস্তার বা আপনার জনপ্রিয়তা অর্জন করেছিল। যেহেতু ভাঙন নিয়ে কথা হলো, ভাঙন চলচ্চিত্রটি আপনি কনসেপ্টটা তৈরি করেন কিভাবে, এবং এটা নির্মাণ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি ছোট্ট বিহাইন্ড দ্য সিন গল্প বলুন ভাঙন। মনের মানুষের সাথে দেখা হইলে শরীরে ব্যারাম আর ব্যারাম মনে হয় আসলে না। ভাঙনটা হলো, আমি তো আসলে সাহিত্যের মানুষ। আমার একটি ছোট গল্প অনেক আগে 2003 সালে এই গল্পটি বিভিন্ন পত্রপত্রিকায় গিয়েছিল। গল্পের নাম হলো মোহন গায়নের বাঁশি। আমি একটা রেলওয়ে স্টেশনকে মাথায় ধারণ করে আমি এই গল্পটা লিখেছিলাম। আচ্ছা, যে সেখানে যে একদম কুলি মজুর লেভেলের মানুষ বা যে মানুষগুলো সমাজের সুবিধা বঞ্চিত, রাইট। হ্যাঁ, আমি যে বাঁশির সুরের মধ্যে জনম জনম তোমারই খুঁজছি, শুধু তোমারই ভালোবাসি। নদী ভাঙা মানুষ, বা কিছু একদম প্রান্তিক জনগোষ্ঠী যাদের হয়তো একজন বাঁশি বিক্রেতা, হ্যাঁ, একজন চুরি বিক্রেতা, হ্যাঁ, এই জাতীয় মানুষজনের জীবন যাত্রা নিয়ে আমি একটি ছোট গল্প লিখি। সেই ছোট গল্পটি পরে আমি চিত্রনাট্য করি। চিত্রনাট্য করার পরে এই ছবিটিও কিন্তু সরকারি অনুদানের চলচ্চিত্র। আমি জমা দেওয়ার পরে এই চলচ্চিত্রটি অনুদান প্রাপ্ত হয় এবং পরবর্তীতে আমি এই চলচ্চিত্রটি নির্মাণ করি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা মৌসুমী এবং ফজলুর রহমান বাবু, খুব শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু, ওনারা মুখ্য চরিত্রে করছে। আরও অনেকে আছে, যেরকম আমার বড় মেয়ে, সে কিন্তু ওখানে একটি ক্যারেক্টার করছে, খুব কেন্দ্রীয় ক্যারেক্টার, খুব সাংঘাতিক রকমের একটি ব্যতিক্রমধর্মী চরিত্র করেছে মির্জা আফ্রিক। সেখানে অভিনয় করেছে রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, প্রাণ রায়, এরা অনেক শক্তিশালী অভিনেতা। সবচেয়ে মজার ব্যাপার, মৌসুমীর ছোটবেলার অভিনয় করছে আমার ছোট ভাই। ফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আমার পুরো পরিবারই সংস্কৃতি রিলেটেড। জি জি, এটা শুনে খুব খুশি হলাম। চলচ্চিত্র বা যেটাই করেন না কেন, আপনি যদি মন ও প্রাণ দিয়ে না করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে। আমাদের দেশে হয় কি, আমরা এগিয়ে যেতে, আমাদের দেশে ফ্যামিলি গুলো সাহিত্য চর্চা করে না তেমন একটা। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা করলে আমাদের চলচ্চিত্র উঠবে না। আপনার ভারতের দিকে চিন্তা করেন, টোটাল কাপুর পরিবার বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি লিড করে। আপনি যদি কলকাতায় আসেন, হ্যাঁ,
তাহলে আপনি দেখবেন যে রঞ্জিত মল্লিকের তার মেয়ে মেয়ে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আরো অনেকেই এরকম Right, আছে, right, হ্যাঁ। প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ বিখ্যাত নায়ক ছিল, অভিনেতা ছিল। ভাই আপনার ভাঙন চলচ্চিত্র নির্মাণের সময় কোন একটা স্মৃতিমধুর ঘটনা বলেন। শুটিং এ তো অনেক ধরনের ঘটনাই ঘটে, হুম, যেটা খুব ভালো একটা মেমোরি। আসলে এটা হলো কি, আমি তেজগাঁ স্টেশনে গেছিলাম মৌসুমীকে নিয়ে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওপেনিং এ প্রথম দিন। আমি কিন্তু ওই সময় বিভিন্ন পুলিশ প্রশাসনে বা বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে নিরাপত্তার জন্য বহু পুলিশ ফোর্সও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এমন একটি অবস্থা দাঁড়িয়েছিল যে আপনার সেখানে হাজার হাজার পাবলিক জমে গেছে মৌসুমীকে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সে তো সুপার স্টার। এবং আমি শুটিং করতে পারছিলাম না, খুব জি। সাংঘাতিক ব্যাপার। আমি পুলিশ অফিসার ছিলেন, দেখলাম একসঙ্গে 3 জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম যে ভাই আপনারা একটু যদি হেল্প করেন তাইলে তো আমরা শুটিং করতে পারি। হ্যাঁ তো একজন খুব ভালো পরামর্শ দিলেন, বললেন যে দেখেন আমরা এই জনস্রোত নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা যদি লাঠি চার্জ করি আপনার শুটিং হবে না, রাইট, হ্যাঁ, তখন গন্ডগোল হবে, দ্বন্দ্ব গন্ডগোল হবে। হবে, হ্যাঁ। ওরা একটা ডিল মারলে আপনার একটা লোক আহত হইতে পারে। আপনার এত দামি ক্যামেরা, এফডিসির ক্যামেরা, যে ক্যামেরার দাম অনেক কোটি কোটি টাকা মূল্যের ক্যামেরা, Right. সেই ক্যামেরা লেন্স ভেঙে ভেঙে ফেলতে পারে ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, আমি তখন চিত্রনায়িকা মৌসুমীকে বললাম যে এখন কি করা যায়, হ্যাঁ, আমরা তো 2-1টা দৃশ্য তো আমাদের করতে হবে। তো উনি একটা খুব মজার পরামর্শ দিলেন, করলেন যে শোনেন, পুলিশ দিয়ে কোনো কাজ হবে না, এখানে আমাদের কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, জি, জি। আমি আর আপনি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, উনি যখন দর্শককে বললেন যে আমি এই দৃশ্যটা করে আপনাদের সঙ্গে সেলফি তুলবো, আপনারা একটু দৃশ্যটা করতে দেন, হ্যাঁ, মানুষ কিন্তু সরে গেল, হ্যাঁ, এবং তারা জায়গা বের করে দিল আমাদের শুটিং করার জন্য। বাহ বাহ, দারুণ মজার ঘটনা। এই যে ঘটনাটা, এবং ওনার এত ভক্ত, আমি তো ওখানে ওইভাবে না গেলে বুঝতে পারতাম না যে মানুষ এখনো চলচ্চিত্র শিল্পীদেরকে কিভাবে ভালোবাসে, কত ভালোবাসে, রাইট হ্যাঁ। রাইট। এবং সবচাইতে আশ্চর্য ব্যাপার যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুব জোরালো ছিল, আমার পক্ষ থেকে ছিল। তারপরে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, আমি পুলিশ ফোর্সে চেয়েছিলাম, জি। সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থা ছিল। জি। অথচ মৌসুমী এই একটা দৃশ্য করার পরে আমি বললাম যে আজকের মতো আর আমরা এখানে শ্যুট করব না, হ্যাঁ। পরবর্তী টাইমে কিন্তু আমি এফডিসির ভিতরে রেল লাইন তৈরি করে তারপরে কিন্তু এখানে শুটিং করেছি। তাছাড়া ওই হ্যাঁ। ছিল না তো। এবং উনি তারপরে কিন্তু বললো যে আমার ভক্তদের সঙ্গে দেখা করে আসি, এবং উনি এই বিশাল জনস্রোতের ভিতরে একা নেমে গেল, আচ্ছা, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে সেলফি তুলতেছে, ই করতেছে, অর্থাৎ তার নিরাপত্তা মানুষে দিচ্ছে, তার ভক্তরা দিচ্ছে। রাইট। এই যে জায়গাটা, কাজে এই জায়গা থেকে আমরা মনে করি যে চলচ্চিত্র এখনো আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, রাইট। হ্যাঁ। এবং আরেকটা জিনিস আপনি দেখেন, আমি কিন্তু সবসময় নতুনদের বিষয়ে খুব আশাবাদী, এবং আমি মনে করি যে অনেক নতুন নিয়ে কাজ করা যায়। আমার বিভিন্ন চলচ্চিত্র দিয়ে নতুন নায়ক, নতুন নায়িকা, নতুন এডিটর, নতুন ক্যামেরাম্যান, নতুন সঙ্গীত পরিচালক, নতুন কণ্ঠশিল্পী, জি। এই সমস্ত কলা কৌশলী কিন্তু এসছে, জি। এবং তাদের সংখ্যা খুব কম না, Right. এবং তারা অনেকে এখন খুব দাপটের সঙ্গে কাজ করছে। বাহ। এই যে জিনিস, আমার সর্বশেষ চলচ্চিত্র যেটা হৈমন্তী রীতিকথা, জি। এখান থেকে একজন নায়িকা বেরিয়ে এসছে, জি। হ্যাঁ, ওর নাম হলো ঐশিকা ঐশী। ও নিশ্চয়ই ভালো করেছে, নইলে চলচ্চিত্রটা কিন্তু এতদিন সিনেপ্লেক্সে থাকা, জি। ই করা, এবং তার মাঝেও অনেক ডেডিকেশন আছে জি। চলচ্চিত্র করার মতো, যে মানসিকতা, এই যে জিনিসটা আসলে একটা মানুষের খুব নিবেদন লাগে, রাইট। একটা জিনিস, একটা বিষয় লাগে। যাই হোক, সেখানে রবীন্দ্রনাথের গল্প, আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথের গান দিয়েই চলচ্চিত্রটা ইয়ে করার, মানে যেখানে গানের প্রয়োজন হয়েছে সেখানে রবীন্দ্রসঙ্গীত আমি ইউজ করেছি। সেখানে দেশের অনেক কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা কিন্তু গেয়েছে, ডক্টর অনিমা রায় সেখানে গান করেছেন, আরও অনেকেই, সব ছায়ানট শিল্পীরাই, এবং তারা দুর্দান্ত গেয়েছে। হৈমন্তী রীতিকথা এই চলচ্চিত্র যে হ্যাঁ। সরকারি অনুদান প্রাপ্ত, না না, এটা ব্যক্তিগত, এটা ব্যক্তিগত, হ্যাঁ, প্রযোজনা। এটা একটা প্রযোজনা সংস্থা এটা আপনার করেছে। প্রযোজনায় চলচ্চিত্র? না না না, এটা আমার প্রযোজনা না, অন্য একটা প্রতিষ্ঠানের
প্রযোজনায় এই চলচ্চিত্রটি হয়েছে। যেমন আরেকটি চলচ্চিত্র, আমি তো আরও কিছু প্রতিষ্ঠানের চলচ্চিত্র করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে, সবার নাম এখন বলতে পারছি না। জি। হ্যাঁ, খুব উল্লেখযোগ্য আরও কিছু চলচ্চিত্র আমি করেছি। আপনার হরিজন চলচ্চিত্র, আপনি নতুন, যখন আপনার প্রথম চলচ্চিত্র, এই চলচ্চিত্রটিতে কাস্টিং কে কে ছিল? এই চলচ্চিত্রে কাস্টিং ছিল অনেক উল্লেখযোগ্য আমাদের এই শিল্প সাহিত্যের জগতের মানুষেরাই ছিলেন। তাদের যদিও অনেকে এখন কেউ কেউ নেই, যেমন মাহমুদ সাজ্জাদ, উনি গত হয়েছেন। তো এখানে মূল চরিত্র অভিনয় করেছিল জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মামুনুর রশিদ, মাহমুদ সাজ্জাদ। হ্যাঁ, সবাই শক্তিশালী অভিনেতা। সব শক্তিশালী অভিনেতা এখানে ছিল, আরো অনেকেই করেছে। এই গল্পটা আপনি কি কনসেপ্টের উপর নির্ভর করে? এইটার ব্যাপার হলো, আমি যখন সাংবাদিকতা করি তখন কোনো এক পর্যায়ে আমার হরিজন পল্লীতে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওখানে বহুদিন আমি গেছি, যাওয়ার পরে সেখানে যে পরিবেশ দেখেছি, মানুষের জীবনযাত্রা দেখেছি, মানবেতর অবস্থানটা দেখেছি, অবস্থা দেখেছি মানুষের, সেটা নিয়ে তখনই আমার ইচ্ছে ছিল যে আমি কিছু একটা কাজ করব। আমার তো আর ওই রকম সামর্থ্য নাই যে ওদের প্যাট্রোনাইজ করি অর্থনৈতিকভাবে। তা আমার একটা ভীষণ ছিল যে আমি এদের কথাগুলো আমি তুলে ধরব। মেথড জাত, বহু ছোট জাত আছে, কোনো মাধ্যমে। তখন চিন্তা করি নেই যে আমি চলচ্চিত্র বানিয়ে তুলতে পারবো, তখন তার চলচ্চিত্র পরিচালক ছিলাম না, বা চলচ্চিত্রে আবার আসবো। হ্যাঁ, এরকম সুপ্ত ইচ্ছে থাকলেও চলচ্চিত্র কিন্তু খুব একটা অন্যরকম বিষয় ছিল, বা এখনো আছে। ইচ্ছে করলে কি চলচ্চিত্র করা যায়? না না, এটা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার, যারা নির্মাণ করে তারা জানে। পরবর্তী টাইমে যখন আমি এটা গল্প করে, চিত্রনাট্য করে, আমি টেলিভিশনে যেহেতু অনেক নাটক লিখেছি, আমার মনে হয়েছে যে আমি টেলিভিশনের জন্য একটা কাজ করি। আচ্ছা, পরবর্তী টাইমে মনে হলো যে না, যদি চলচ্চিত্র বানাইতে পারি, এই জন্য কিন্তু আমি গল্পটা জমা দিই। কিন্তু এই গল্পটা দীর্ঘ সময়ে আমার তথ্য অনুসন্ধান করি কিন্তু এই গল্পটা লিখেছিলাম। হ্যাঁ, এবং এই গল্পটা অনেকটা বলতে পারেন যে ওদের জীবনযাত্রাকে একদম ইয়ের মতো, প্রামাণ্য চিত্রের মতো তুলে আনার চেষ্টা করেছি আমি এই চলচ্চিত্রে, যদিও গল্পের মাধ্যমে তুলে এনেছি। রাইট। আপনি ভাঙন চলচ্চিত্রে মৌসুমী আপুর সঙ্গে কাজ করেছেন, তো মৌসুমী আপু কেমন মানুষ এবং ফিল্মের প্রতি তার ডেডিকেশনটা কি, চলচ্চিত্রের জন্য কি ভূমিকা রাখতে পারে আপনার মতে? এটা তো আসলে আমার বলার বিষয় না, আপনারা নিজেরাই জানেন। হ্যাঁ, মৌসুমী সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ কেন, বাংলা ভাষাভাষীর পৃথিবীর বহু দেশের মানুষ মৌসুমী সম্পর্কে জানে। তবে মৌসুমীর সঙ্গে কাজ করে আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো অনেক নিবেদিত একজন শিল্পী, তিনি অনেক বড় মাপের শিল্পী। হ্যাঁ, এবং তিনি বোঝেন যে একটি চলচ্চিত্রকে কতটা গুরুত্ব দিতে হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস বলি, যে আমার শুটিংয়ের পরে যখন আমি ডাবিং করি, সেই সময় যেহেতু অনুদানের চলচ্চিত্র, সরকারি একটা নিয়ম কানুনের মধ্যে, একটা টাইম ফ্রেমের মধ্যে কিন্তু চলচ্চিত্রটা জমা দিতে হয়, করতে হয়। ওই সময় আমার সব কাজ শেষ, ডাবিংয়ের জন্য সব আর্টিস্টদের ডাবিং প্রায় শেষ। এই টাইমে আমি ওনার সঙ্গে কথা বলি আমেরিকাতে, উনি তখন অবস্থান করছেন। তো বললো যে ঠিক আছে, আমি আসতেছি, চলে আসতেছি। এবং উনি এলেন, এবং আমি দেখেছি যে উনি একদিন উনি এলেন যেদিন ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে গাড়ি চালিয়ে এসে আমাকে ডাবিং দিয়েছে। জি, হ্যাঁ, এবং যে কদিন ডাবিং দিয়েছেন উনি খুবই নিবেদিতভাবে, নিজের ইচ্ছেতে, নিজের ইয়েতে। এবং কখনো আমি দেখিনি, মৌসুমী সবসময় চেষ্টা করেছে যে ঠিক টাইমে এসে উপস্থিত হইতো। হ্যাঁ, এবং তার কোনো পীড়ন ছিল না যে আমাকে টেক করেন, আমাকে আগে নেন। হ্যাঁ, এমনও হয়েছে যে উনি এসে
উনি মেকআপ টেকআপ নিয়ে বসে আছে, কিন্তু আমি অন্য একটি জোনের শুটিং করতেছি, ওনাকে ধারণ করতে পারছি না। কিন্তু ওনার মধ্যে আমি কোনো প্রকার উৎপীড়ন জ্বালাতন কিচ্ছু পাইনি। উনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে, বিশেষ করে এই চলচ্চিত্র নির্মাণে। মৌসুমী আপুর সাথে আপনি যেহেতু চলচ্চিত্র করেছেন, তো তার এই চলচ্চিত্র করার সময় কি কি গুণ দেখতে পেয়েছেন? তার 5টি ভালো গুণ বলুন। তার 1 নাম্বার তো বললাম যে তার নিবেদন, জি, তার অভিনয়ের দক্ষতা। হ্যাঁ, এটা হ্যাঁ। নিঃসন্দেহে সে একজন ভালো অভিনেত্রী। তারপরে সবার সঙ্গে মিশুক, জি, মিডিয়াকে সময় দেওয়া, অর্থাৎ মিডিয়াকে ছবি সম্পর্কে কথা বলা। জি জি, হ্যাঁ, এবং আরো আরেকটা জিনিস আছে, মৌসুমী কিন্তু আমি দেখেছি যে আমার প্রোডাকশনের লোকেরা মৌসুমীকে জিজ্ঞেস না করে গুলশান রেস্টুরেন্ট থেকে ওর জন্য নাস্তা নিয়ে আসছে। এতে মৌসুমী রাগ করেছে নো, আমি এই খাবারই খাবো, ইউনিটের খাবার, সবাই যেটা খাবে এটা খাবো, তোমরা আমার জন্য এটা কেন করলা? রাইট, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় মানসিকতার পরিচয়, রাইট, যেটা অনেক তারকারই নেই। হ্যাঁ, এই যে জিনিসগুলো, কাজে এই শিল্পীরাই তো চলচ্চিত্রটাকে বাঁচিয়ে রাখে। রাইট, হ্যাঁ, শিল্পী যদি এমন না হয় তাইলে কিন্তু একজন পরিচালকের পক্ষে একটি চলচ্চিত্র রান করা খুব কষ্টদায়ক, পীড়নের বিষয়। রাইট, এই কারণে তো অভিনয় করি ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কোঅপারেশন যদি না করে, আপনাকে যদি সহযোগিতা না করে, তাহলে আপনি চলচ্চিত্র নির্মাণ করার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বিশেষ করে আর্টিস্ট, আর সেটা যদি নাম ভূমিকায় হয় বা লিড ক্যারেক্টার হয়। তুমি পয়সা দেবে কোথা থেকে? আমি অত কিছু বুঝি না। তুহার বাপ তুহার বিয়ার সময় আমাকে বলেছিল 7,300 টাকা। ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। আসলে একটি চলচ্চিত্রের প্রাণ কিন্তু দর্শক যদি না থাকে চলচ্চিত্র আমরা কেন বানাবো? কাজেই দর্শকই হলো একটি চলচ্চিত্রের, আমরা প্রাণ বলি বা যা কিছুই বলি না কেন, দর্শকের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণ করি। কাজেই দর্শকের কাছে আমার একটি নিবেদন, সেটা যে চলচ্চিত্র কিন্তু আসলে বড় পর্দার বিষয়। আপনি বড় পর্দায় দেখে যে ইন্টারেস্ট পাবেন, যে অনুভূতি আপনি অর্জন করবেন, সেটা কিন্তু ইউটিউব বা একটা মোবাইল ফোনে অথবা একটা টেলিভিশনে দেখে সেটা অনেক কিছু অনুধাবন করতে পারবেন না। কারণ একটি চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অনেক বিষয় আছে, অনেক কিছু আছে, অনেক দৃশ্যাবলী আছে, যেগুলো খুব সূক্ষ্মভাবে দেখার জন্য একটি বড় পর্দার প্রয়োজন। বড় পর্দায় গেলে আপনি যেভাবে একটি চলচ্চিত্রকে অনুভব করবেন, বিচার বিশ্লেষণ করবেন বা নিজে ছোট পর্দায় পাবেন না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হলে এসে চলচ্চিত্র দেখুন, তাহলে চলচ্চিত্র বাঁচবে এবং চলচ্চিত্রের বিকাশ লাভ করবে। ধন্যবাদ ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আমিও ভাইয়ের সাথে একমত, আপনারা সিনেমা হলে এসে সপরিবারে চলচ্চিত্র দেখবেন। আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।